এখানে সবাই বাদ, শুধু বাংলাদেশটাই থাক। মত প্রকাশের স্বাধীনতা হোক না কারো মাথা ব্যথা, তাতে আমাদের নেই কোনো ঠেকা। জবান বন্ধ হোক কাজ, চলুক কথার কাজ। আহা কে ইচ্ছে আনকাজ। আসসালামু আলাইকুম সবাইকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাধীন পিলখানা তদন্ত কমিশনের যে তদন্ত রিপোর্টটি দিয়েছিল তার আলোকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এটা আমাদের দ্বিতীয় বিশেষ এপিসোড। প্রথম এপিসোডে আমরা পিলখানা হত্যাকাণ্ডে কি হয়েছিল তদন্ত কমিশনের রিপোর্টের আলোকে সেটার একটা জেনারেল ধারণা আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা যেই জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি, ওই দুটি কালো দিনে পিলখানায় এবং সারা দেশে আসলে কি হয়েছিল। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। 25শে ফেব্রুয়ারি সকালবেলা যখন ডিজি সহ বাকি সকল অফিসারগণ পিলখানার দরবার হলে মিলিত হয় এবং সেখানে যখন প্রথম একজন বিডিআরের সৈনিক যে গুলি করার চেষ্টা করে জেনারেল শাকিলকে, এবং পরবর্তীতে জেনারেল শাকিল সহ অন্যান্য অফিসাররা যেভাবে পেরেছে পিলখানার বাইরে যোগাযোগ করার চেষ্টা করে। জেনারেল শাকিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ করার পর শেখ হাসিনা তাকে কনফার্ম করে যে সেনাবাহিনীকে তিনি পাঠাচ্ছেন। আপনাদের বুঝতে হবে যে এই যে হত্যাকাণ্ড, প্রথম গুলি চলা থেকে শুরু করে মানে বিদ্রোহ শুরু হওয়া থেকে শুরু করে যখন প্রথম একজন অফিসারকে মারা হয়, ইন বিটুইন 1 থেকে 1.5 ঘন্টার একটা গ্যাপ ছিল। এবং এর মধ্যে র্যাব, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট আশেপাশে যারা ছিল তারা অলরেডি খবরটা জেনে গিয়েছিল যে পিলখানাতে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এবং সেই মুহূর্তে যদি বিশেষ আদেশ দেয়া হতো সেনাবাহিনীকে কিংবা র্যাবকে কিংবা পুলিশকে, যদিও পুলিশ পুরো ব্যাপারটাতেই পুলিশের আসলে তেমন কিছুই করবার ছিল না, মূলত সেনাবাহিনী এবং র্যাব তাদেরকে যদি সেই আদেশ দেয়া হতো এবং তারা যদি ওই প্রথম 1-1.5 ঘন্টার মধ্যে ইন্টারসেপ্ট করে পিলখানাতে প্রবেশ করতে পারতো বা অ্যাটলিস্ট চেষ্টা করতো, তাইলে হয়তো বা এই যে হত্যাযজ্ঞটা বা এই যে দুর্ঘটনাটা ঘটেছে এটার গল্পটা বা যা হয়েছে তা অন্যরকম। কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত। আমরা শুরুতেই দেখেছি ঘটনা জানার পরপরই সেনাপ্রধান দৌড়ে যমুনাতে চলে গেলেন। 25শে ফেব্রুয়ারি অলমোস্ট দ্য হোল ডে এবং 26শে ফেব্রুয়ারি অনেকটা সময় তিনি যমুনাতেই সময় কাটালেন, যেখানে সেই মুহূর্তে তার উচিত ছিল তার ট্রুপসকে বা সেনাবাহিনীকে কমান্ড দেয়া। তৎকালীন সিজিএস বা তৎকালীন পিএসওএফডি যে অন্যান্য জেনারেলরা আছে, শুধু তারা নয়, সেনাবাহিনীর অনেক অফিসার যাদের অ্যাক্সেস সেনাপ্রধানের কাছে ছিল, তৎকালীন সেনাপ্রধান মইনি আহমেদের কাছে ছিল, তারা চেষ্টা করেছেন সেনাপ্রধানের কাছে জানার যে কখন আদেশ আসবে, কখন তারা পিলখানায় ঢুকতে পারবে তাদের ভাইদের পরিবারদের রক্ষার জন্য। বাট সেই আদেশ কখনোই সেনাপ্রধান দেয়নি। তিনি বারবারই বলেছেন যেটা রাজনৈতিকভাবে এটাকে সলভ করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছেন, তারা যাচ্ছেন, তারা যেভাবে বলবেন ওভাবেই তারা তো ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য। তদন্ত রিপোর্ট পড়ে যেটা আমি বারবার দেখেছি বা অন্যান্য যে অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের পরে চাকরি হয় যাদের সাথে কথা বলে যা জেনেছি, সেই সময় একটা প্যারালাল কমান্ড স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছিল। শেখ হাসিনার প্রতিরক্ষা কিংবা সামরিক অ্যাডভাইজার যেই তারেক সিদ্দিকী ছিল, যে পিশাচ তারেক সিদ্দিকী ছিল, সে এবং তার সাথে যেই গুটি কয়েক অফিসার সেনাবাহিনী বলেন, নিরাপত্তা বাহিনীগুলোতে বলেন, স্পেশালি ডিজিএফআইতে বলেন, তারা তার সাথে হাত মিলিয়েছিল। মেজর তারেক সিদ্দিকী তখন একটা প্যারালাল কমান্ড দাঁড় করায়, যেখানে সেনাবাহিনী যেটা চাচ্ছিল সেটাকে বারবার ডিসরাপ্ট করে দেওয়া হচ্ছিল। এবং এই নরপিশাচ তারেক সিদ্দিকীর নেতৃত্বেই
মেইনলি এই পুরো ঘটনাটা সংঘটিত হয়। মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। তারেক সিদ্দিকীকে সবচেয়ে বেশি হেল্প করেছে তৎকালীন ডিজিএফআই। ডিজিএফআই সবসময় সরকার প্রধানকে রিপোর্ট করে এবং সরকার প্রধানের আন্ডারই হচ্ছে প্রতিরক্ষা বা সামরিক মন্ত্রণালয়, যেটাকে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটাকে বলি, এবং সেটার অ্যাডভাইজার হচ্ছে তারেক সিদ্দিকী। সো ডিজিএফআই লিটারেলি তারেক সিদ্দিকী কিংবা শেখ হাসিনা যা বলছিল সেটাই তারা করার চেষ্টা করছিল। এই ঘটার আগে থেকেই কিন্তু শুধু ডিজিএফআই না, ডিজিএফআই কিংবা পিলখানার যেই বিডিআর নিরাপত্তা বাহিনী আছে বা গোয়েন্দা বাহিনী আছে আরএসইউ কিংবা এনএসআই, যদিও এনএসআই এর হাতে তেমন ইনফরমেশন ওরা পায়নি, এনএসআইকে আসলে অ্যাক্সেসই দেওয়া হয়নি, বা সেনাবাহিনীর যেই এএসইউ গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছে কিন্তু খণ্ড খণ্ড ইনফরমেশন আসছিল। তারা কিন্তু জানতে পেরেছিল যে পিলখানাতে লিফলেট বিতরণ করা হচ্ছে, রাজনৈতিক নেতারা পিলখানার সৈনিকদের সাথে এসে কথা বলছে, কিন্তু সামহাও এই ইনফরমেশনগুলোকে ক্রস এক্সামিন করা হয়নি। অধিকাংশ ইনফরমেশন সেনাবাহিনীকে দেওয়া হয়নি, বা ডিজিএফআই যে ইনফরমেশনগুলো পাচ্ছিল সেগুলোকে এই ধরনের যে একটা বিদ্রোহ হতে পারে সেটার কোনো লিখিত নথি প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া হয়নি। সো শুরু থেকেই এই যে একটা বিদ্রোহ ঘটতে যাচ্ছে সেটা যাতে আসলে এটা যাতে নথিভুক্ত না হয়, এটা যাতে প্রপারলি রিপোর্টেড না হয়, সেটার জন্য একটা চেষ্টা কিন্তু করা হচ্ছিল এবং তদন্ত রিপোর্ট রিফ্লেক্ট করে এটারও নেতৃত্ব দিয়েছে সেই নরপিশাচ তারেক সিদ্দিকী। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। ধরেন ডিজিএফআই এর কথা বলেন, ডিজিএফআইতে কারা কাজ করে? আর্মি, নেভি, এয়ারফোর্সের লোক কাজ করে, কিছুটা হয়তো আমি পুলিশের লোক আসলে কাজ করে কিনা আমার জানা নেই। কিংবা পিলখানাতে যে অফিসারগুলো তারেক সিদ্দিকীর সাথে সহায়তা করেছে, বা বিডিআরের গোয়েন্দা ডিভিশনের যে অফিসারগুলো তারেক সিদ্দিকীর সাথে সহায়তা করেছে, তারা কিভাবে পারলো নিজের আপন ভাইদের সাথে এত বড় বেইমানিটা করতে? একটা পোস্টিং বা দুইটা প্রমোশনের জন্য মানুষ কেমনে পারে নিজের ঘরের মানুষ, নিজের ফোর্সের মানুষ, নিজের ভাই, ব্রাদার, কোর্সম্যান তাদের সাথে বেইমানি করতে? এটা আমার না এই 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 জিনিসটা আমি আজ অব্দি মিলাতে পারিনি যে সেনাবাহিনীর অফিসাররা কীভাবে পারলো সেনাবাহিনীর অফিসারদের মারার পেছনের ষড়যন্ত্রটার মেইন চালিকা শক্তিদের সাথে হাত মিলাইতে। পুরো ঘটনাটাই একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটার বীজ অনেক আগেই বপন করা হয়েছে। আমি গত এপিসোডে বলেছি কিভাবে রৌমারী এবং পদুয়াতে বিডিআর বিএসএফের যেই খণ্ডযুদ্ধগুলো হয়েছে সেখানে বিএসএফের পরাজয় বিএসএফ কীভাবে মেনে নিতে পারেনি 2001-এ, এবং তারা ওয়েট করছিল একটা আইডিয়াল সময়ের যখন তারা আসলে এটার প্রতিশোধ নিতে পারবে, এবং সেই সাথে তারা শুধু বিডিআরকে না, বিডিআর সহ বাংলাদেশ সেনাবাহিনীকে তারা তছনছ করে দিতে পারবে, তাদের মোরালকে ধ্বংস করে দিতে পারবে। এবং সেই সাথে তো এটা একটা ভারতের যেমন প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা ছিল, সেই সাথে শেখ হাসিনারও একটা প্রতিশোধ সেনাবাহিনীর উপরে। কেন? এই রিপোর্টে কয়েকবার এসছে যে শেখ হাসিনাকে একজন অফিসার, আমি নামটা ভুলে গেছি, তিনি সরাসরি বলেছিলেন আপনি তো এই বিদ্রোহের মাধ্যমে তো আপনি সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন। তখন শেখ হাসিনা বলেছে ওরা আমার বাবা আর আমার পরিবারকে শেষ করে দেয়নি। সো 75-এ যেই কয়েকজন অফিসার, তৎকালীন সেনাবাহিনীর অফিসার শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলিকে নৃশংসভাবে হত্যা করে, সেটার প্রতিশোধ শেখ হাসিনা নিয়েছে পিলখানাতে, এবং সাথে সে পেয়েছে ভারতকে এবং কিছু অফিসার যারা টাকার কাছে, যারা লোভের কাছে, যারা পদের কাছে, যারা প্রমোশনের কাছে বিক্রি হয়ে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ, উনি যদি চাইতেন উনি পিলখানার এই হত্যাযজ্ঞকে ঠেকিয়ে দিতে পারতেন। আপনাদেরকে বুঝতে হবে প্রায় 36 আওয়ার টু 48 আওয়ার্স, 36 থেকে 48 ঘন্টা এই নাটক চলছে, এবং এই ঘটনা ঘটার কয়েক ঘন্টা, যখন গুলি শুরু হয় কয়েক ঘন্টা এবং অফিসারদেরকে মারা শুরু হয় কয়েক ঘন্টার মধ্যে কিন্তু শেখ হাসিনা সহ বাংলাদেশের সেনা প্রধান সহ বাকি যারা তারা জানতো যে অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে, ডিজিকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তারা সেই নাটক কন্টিনিউ করে গেছে। তারা বারবার বলছে এটাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সেই উদ্দেশ্যে পিলখানার ভিতরে তাপস, শেখ সেলিম, মির্জা আজম
সারা খাতুন, নানক, তারা বারবার ঢুকছে বেরোছে এবং তাদের কল রেকর্ড যদি অ্যানালাইসিস করা হয়, তদন্ত রিপোর্টে বলে যে সেই সময় যেই সৈনিকরা ভেতরে ছিল তাদের সাথে তাদের কমিউনিকেশন ছিল। বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। রিপোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে একটা 24 জনের একটা মার্সেনারি গ্রুপ যারা বিডিআরের সদস্য ছিল না, তাদের অনুপ্রবেশ, এবং বলা হয় তারাই প্রথম ফায়ার ওপেন করে। এবং ওরা যখন ফায়ারটা ওপেন করে এরপরে সৈনিকরা মানে ওরা দে লস দেয়ার মাইন্ড। ওরা যখন ফায়ার ওপেন করে প্রথম অফিসারদেরকে তারাই হত্যা করে। এই লোকগুলার মিটিং হয়েছে এই পিলখানা ঘটনার আগে। সেই মিটিংয়ে আমি যাদের নাম বললাম তারা তো ছিলই, পাশাপাশি সোহেল তাজও ছিল। এত বড় বড় কথা সোহেল তাজ বললেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে, তখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এই ঘটনায় জড়িত ছিলেন। তার জন্য বিডিআরের ড্রেস বানানো হয়েছিল, তিনি ওই ড্রেস পরে বিডিআরের ইয়েতে যাবেন। কই, তার যদি সৎসাহস থাকতো তাহলে তো দেশ ছেড়ে এখন উনি বাইরে চলে যেতেন না। থাকতো, থেকে বলতো যে না আমি নিরাপরাধ, কিন্তু না, দোষী তো, এই জন্য তিনিও কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন। দেখেন এখন কিন্তু দেশে নাই, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় সে এই রিপোর্ট বের হওয়ার আগেই সে দেশ থেকে পালিয়ে গেছে। সো এত বড় বড় কথা, ওই যে বললাম না, আসলে আমাদের রক্তটাই কোথায় জানি কলুষিত হয়ে গেছে। না তো তাজউদ্দিনের ছেলে কেমনে তার নিজের দেশের সাথে, নিজের দেশের সেনাবাহিনীর সাথে বেইমানি করে। সো যে মার্সেনারিদের কথা বলছিলাম, তারা আসে, তারা এসে ওপেন ফায়ার করে। এরপরে জওয়ানগুলা, এদের তো তখন আর কোনো কমান্ড স্ট্রাকচার নেই, এরা জাস্ট মাথা খারাপ হয়ে যায়, কোত্থেকে অস্ত্র নেয়, ওই অস্ত্র যে ওরা কোত্থেকে নেবে, ওখানেও কয়েকজন অফিসার অলরেডি তাদেরকে হেল্প করে, মানে দে আর দ্য ক্রিমিনাল অফিসার্স যারা সোল্ড আউট হয়ে গিয়েছিল, এবং এদের হাতে অস্ত্র ছড়িয়ে পড়ে। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। এই যে সৈনিকগুলা, আপনাদের বুঝতে হবে এই সৈনিকগুলা সবসময় তারা কমান্ড দ্বারা পরিচালিত হয়। ওদেরকে সবসময় বলে দেওয়া হয় তুমি এটা করবা, তুমি ওইটা করবা, তুমি এটা করবা, তুমি ওইটা করবা। জন্মলগ্ন থেকে বা ওদের ক্যারিয়ারের শুরু থেকেই ওরা একটা কমান্ড স্ট্রাকচারের ভিতর দিয়ে যায়। এরকম একটা সিচুয়েশনে যখন তাদের কাছে কোনো কমান্ড স্ট্রাকচার নাই, যখন গুলি চড়ছে, অফিসারদেরকে মেরে ফেলা হতেছে, তাদেরকে বোঝানো হয়েছে যে অফিসাররা হচ্ছে তাদের শত্রু, তারা দিক বিদিক হারিয়ে ফেলে। এবং সকল সৈনিক যেটা করেছে তা কিন্তু নয়। এই সৈনিকদের মধ্যেও কিছু গুটিপয় সৈনিক ছিল যারা ওই তোরাবালি বা ওই তাপসের সাথে বিগত 1-1.5 মাস ধরে মিটিং করে যাচ্ছিল। এবং 25 তারিখ যুবলীগের একটা মিছিল পিলখানার ভিতরে ঢুকে, যেখানে সেনাবাহিনী ঢুকতে পারতেছে না, র্যাব ঢুকতে পারতেছে না, কোনো গোয়েন্দা সংস্থা ঢুকতে পারতেছে না, সেখানে একটা যুবলীগের মিছিল তারা পিলখানার ভিতরে ঢুকতে দেয়। এবং বলা হয় যেই কয়েকজন মানুষ নিয়ে মিছিলটা ভিতরে ঢুকে বেরোয়ার সময় তার থেকে অনেক বেশি মানুষ নিয়ে তারা বের হয়। শুধু তাই নয়, 2টো পিক আপ বা 2টো গাড়ি পিলখানাতে যায়, যেই গাড়িগুলো আসলে বিডিআরেরও গাড়ি ছিল না, এবং এটাগুলো অ্যাম্বুলেন্স ছিল না কি গাড়ি ছিল, বলা হয় এই 2টা পিক আপে ওই মার্সেনারিগুলা তখন পিলখানা থেকে বের হয়ে যায়। নিয়তির ডাকে দিলে যে সারা, পেলে গেলে শুধু নীরবতা। পিলখানা সদর দপ্তরে যখন এই ঘটনা ঘটতেছে তা কিন্তু সারা দেশে চেইন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়ে। সারা দেশের বিভিন্ন পোস্টগুলোতে, বিডিআরের যে পোস্টগুলো, সেখানেও কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। এবং সেখানেও কিন্তু বিডিআর জওয়ানরা অফিসারদেরকে কখনো তারা জিম্মি হিসেবে নিচ্ছিল, অফিসারদের সাথে মিসবিহেভ করা শুরু করে দিচ্ছিল। লাকিলি সেখানে কোনো ক্যাজুয়ালিটি আমরা দেখতে পাইনি, এবং বিভিন্ন বিওপি এবং পোস্ট থেকে জওয়ানরা সরে যায়। তার মানে এন্টায়ার বাংলাদেশের যে বর্ডার ওয়াজ ওপেন ফর অলমোস্ট 48 to 72 আওয়ার্স। কে আসছে কে গেছে তার কোনো প্রমাণ নাই। হ্যাঁ, প্রমাণ আছে কি, 2টা প্লেনে করে, 2টা বিমানের প্লেনে করে, তাও 2টা প্লেন তাও মিডল ইস্টের দিকে সন্ধ্যাবেলা ফ্লাই করে, সম্ভবত 25 তারিখই এটা। এবং এই 2টা প্লেনকে র্যাবের একজন অফিসার বলছিল যে এই প্লেন 2টাকে থামিয়ে প্লেনের মধ্যে কারা যাচ্ছে তাদেরকে যাতে চেক করা হয়। বাট ওই যে আমি বললাম তারেক সিদ্দিকীর প্যারালাল কমান্ড, নিজে সেনাবাহিনীর নুন খেয়ে কেমনে সে করলো। আমার না খুব ইচ্ছা হয় বর্তমান সেনাবাহিনী প্রধানকে একটা কথা জিজ্ঞেস করতে। তখন তো আপনি একজন মেজর হিসেবে ছিলেন, তখন তো আপনি গ্রাউন্ডে ছিলেন, আবানি মাঠে ট্রুপস নিয়েছিলেন, কেমনে পারলেন তারেক সিদ্দিকীকে যাইতে দিতে?
কিভাবে পারলেন? একবার চিন্তা করলেন না যে এই লোকটা ছিল মাস্টার মাইন্ড? এই যে এতগুলা 57টা অফিসার সহ এতগুলা মানুষকে মারলো, এটার পিছনে মাস্টার মাইন্ড ছিল তারেক সিদ্দিকী। আপনি একবারের জন্য আপনার এটা চিন্তা হলো না? মাননীয় সেনাপ্রধান, এই জবাব আপনাকে দিতে হবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, এই জবাব জাতির কাছে আপনাকে দিতে হবে। আপনি কেন এই লোকগুলাকে যাইতে দিচ্ছেন? আপনি বলছেন আপনি রক্তপাত চান না, বাট যারা রক্তপাত ঘটিয়েছে আপনার ভাইদের, আপনার ব্রাদারদের, আপনার অফিসারদের, তাদেরকে আপনি যেতে দিছেন। যাক, আশা করি এর ব্যাখ্যা একদিন আপনি দিবেন। সবাই তো দেয়, একদিন আপনিও দিবেন। আপনার কাছে সেই ব্যাখ্যা শোনার অপেক্ষায় অবশ্যই থাকবো। এবং আপনি যখন বলেছিলেন না, দের ইজ নো ইফ অ্যান্ড দের ইজ নো বাট, বিডিআর জওয়ানরাই এই ঘটনা ঘটিয়েছে, খুব কষ্ট লেগেছিল। আপনি 24-এ ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছেন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন। কিন্তু যখন আপনি এই একটা ঘটনার বিপক্ষে দাঁড়ান বা এই কথাগুলো বলেন, তখন অনেক ধরনের প্রশ্নের জন্ম হয় মনে। আশা করি কখনো আপনি এই প্রশ্নগুলোর জবাব দিবেন, কারণ আয়নার সামনে আপনাকেও দাঁড়াতে হবে, খোদা তাআলার সামনে আপনাকেও দাঁড়াতে হবে। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে যায়। শুধু যে অফিসারদেরকে হত্যা করা হয় তা কিন্তু না, 2 দিন ব্যাপী অফিসারদের পরিবারদের উপরে এক নৃশংস অন্ধকার সময় এই বিডিআরের জওয়ানরা চালায়। গুটি কয়েক জওয়ান অবশ্যই, মানে একটা অংশ বিশেষ, সবাই না। তদন্ত রিপোর্টে ওই অংশটা জাতিসংঘের একটি অঙ্গ সংস্থার রিপোর্ট দিয়ে বর্ণনা করা আছে। আসলে একটা কথা কি জানেন, আমি এই রিপোর্টটা যখন পড়তেছিলাম, জীবনে যত থ্রিলার পড়ছি, যত থ্রিলার মুভি দেখছি, আমার কাছে মনে হচ্ছিল সব কিছুকে এটা হার মানিয়ে দিচ্ছে। এত ভয়াবহ, এত বিভীষিকাময়, এত মানে মানুষ কিভাবে এগুলো করতে পারে, আমার কাছে আমি নিতে পারতেছিলাম না। 71 আমরা দেখি নাই, কিন্তু 71-এর পরে বাংলাদেশের নিজের মাটিতে নিজের মানুষের দ্বারা এই ধরনের একটা ঘটনা ঘটলো, এবং আমরা এত বছর এটার প্রহসনের বিচার মেনে নিলাম, এটা আমি না ভাবতেই পারি। এটা ভাবলে আমার গায়ে মানে আসলে হয়তো বা আমরা জাতিটাই এমন যে আমাদের উপরে যে শোষণ হয় না বারবার, এই যে রাজনৈতিক নেতারা ক্ষমতায় যে শোষণ করে, আমরা হয়তো মেবি উই ডিজার্ভ ইট বিকজ উই ক্যান স্ট্যান্ড আপ ফর আওয়ারসেলফ। আমাদের মেরুদণ্ডটাই আসলে ক্ষয় হয়ে গেছে। সো একবারে যখন দেয়ালে ঠেকে যাই 24-এর মতো, যখন আমাদেরকে মারা শুরু করে দেয়, তখন আমরা যে রাইজ করি। তো যেটা বলছিলাম যে ওই ফ্যামিলিগুলোর উপরে চরম নির্যাতন হয়, ওদেরকে নানাভাবে গালিগালাজ করা হয়, লুটতরাজ করা হয় ওদের বাসায়, যে দে ওয়ার রেপড, সাম অফ দি ফ্যামিলি মেম্বার্স ওয়ার রেপড অ্যান্ড ইটস মেনশনড ইন দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট। আমি জানি না এই ফ্যামিলিগুলো, এই শহীদ পরিবারের ফ্যামিলিগুলো বা যারা ওখানে নির্যাতিত হয়েছে, তারা কিভাবে ওই সময়টার সাথে এখনও মানে ওই সময়টাকে তারা কিভাবে বুকে ধারণ করে, যে নিজের দেশের মানুষ নিজের দেশের মাটিতে রাজধানীর বুকে চারদিকে আমাদেরকে ঘিরে রাখছে, এর মাঝখানে সবার সামনে এই ধরনের ঘটনাগুলো ঘটলো। কোয়ার্টার গার্ডে নিয়ে ফ্যামিলিগুলোকে টেনে হেঁচড়ে যেভাবে এদের উপর অত্যাচার করা হয়েছে, এই জুলুমের বিচার যদি বাংলাদেশ না করে, বাংলাদেশের আসলে কোনো মুক্তি নেই। বাংলাদেশের আসলে মুক্তি পাওয়ার দরকার নেই। বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেখেন, এই পিলখানা হচ্ছে এই 111-এর সরকার, এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের পরে তারা যখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো বা ওই নির্বাচনে আওয়ামী লীগ যখন জয়ী লাভ করলো, ওই সরকারের আসার পরপরই এই ঘটনাটা ঘটে। এবং তখন যদি এটার বিচারটা করা হতো বা এটাকে যদি শক্তভাবে দমন করা হতো, তাহলে হয়তো আওয়ামী লীগের এই 17 বছরের নির্যাতন এই জাতি সহ্য করতো না। এটার জন্য সবচেয়ে বেশি দায়ী আওয়ামী লীগের পরে আমার কাছে বাংলাদেশ সেনাবাহিনী, বিকজ সবার আগে বাংলাদেশ সেনাবাহিনী কম্প্রোমাইজড হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কিছু অফিসার তাদের সাথে হাত মিলাইছে, যখন এই পিলখানা হত্যাকাণ্ডের পর তদন্ত হতে গেছে, আবার ওই অফিসারগুলা এটাতে বাধা হয়ে দাঁড়াইছে, এবং এতগুলো অফিসারকে তারা সেনাবাহিনী থেকে বের করে দিচ্ছে, অত্যাচার করছে, জুলুম করছে, গুম করছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসারকে ডিফেন্ড করে নাই। সো সবার আগে যদি কারো দোষ থাকে, বাংলাদেশ সেনাবাহিনী, তাদের নৈতিকতা ঠিক করা দরকার। যতদিন বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিকতা ঠিক না হবে, এরকম আরেকটা পিলখানা ঘটনা ঘটার
সম্ভাবনা রয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীকে বুঝতে হবে করাপ্টেড যে রাজনীতিবিদগুলো আছে তারা তাদেরকে ইউজ করে, এবং একটু লোভের আশায়, কয়টা টাকার আশায়, একটা প্রমোশনের আশায়, একটা পোস্টিংয়ের আশায় তারা তাদের নৈতিকতা এভাবে বেছে দিতে পারে না। যদি সেনাবাহিনী সত্যিই দেশপ্রেমিক হয়, সেনাবাহিনীর উচিত পিলখানা তদন্ত রিপোর্টের আলোকে এটার বিচার প্রপারলি করা। প্রায় 1000 জওয়ানকে জেলে নেওয়া হয় এবং মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন থেকে শুরু করে নানাবিধ সাজা তাদেরকে দেয়া হয়। এবং এদের মধ্যে অনেক জওয়ান আছে যারা আসলে নিরপরাধ, যারা আসলে ডিরেক্টলি ওই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, তারা ফেসে গেছে ওই সিচুয়েশনে পড়ে। বাট এটা যদি প্রপার তদন্ত না হয় তাইলে তো এটা কখনো বের হবে না। আর এই তদন্ত তো হতে দেয় নাই, আলামত সব নষ্ট করে বুকের দিয়েছে। ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কা কতটুকু। 25 তারিখ রাতের বেলা সারা খাতুন, নানক, আইজিপি, পুলিশের আইজিপি, যেহেতু তার মেয়ের জামাই জেনারেল শাকিলের এডিসি ছিলেন বা তার আন্ডারে কাজ করতেন, তাদেরকে বের করার জন্য ভিতরে গিয়েছিলেন। তারা যে অল্প কয়েকজনকে নিয়ে তারা চলে আসছে, সবাইকে তারা বের করে আনে নাই। একটা নাটক করা হয়েছে অস্ত্র সমর্পণের, যেখানে তারা তাদের সামনে অস্ত্র সমর্পণ করছে, করে আবার পরবর্তীতে তারা চলে গেছে, অস্ত্রগুলো নিয়ে ফেলছে। এর মধ্যে আবার ডিএডি তৌহিদের নেতৃত্বে একদল জওয়ান গণভবনে গেছে, যেটা পুরোটাই ছিল সেট আপ। ওরা ওখানে যাওয়ার পর কিছু মানে কি বলবে না বলবে সবই সেট করা ছিল। শেখ হাসিনা স্বয়ং তাদের তোমরা যে বলো যে প্রধানমন্ত্রী সব মেনে নিছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে তাদেরকে। এগুলা বলে পিলখানার ভিতরে যে জওয়ানরা ছিল তাদেরকে আরও বেশি উত্তেজিত করে দেওয়া হয়েছে। এবং ওই যে আমি বললাম, তাদের কোনো কমান্ড স্ট্রাকচার নেই, তারা কী করবে বুঝতে পারতেছিল না, যে যার মতো যা খুশি তা করতেছিল। আর ওদেরকে ইন্ধন যোগানোর জন্য এই তাপস নানকরা তো ছিলই। এবং আমার যেটা মনে হয় যে মার্সেনারি গ্রুপটা আসছিল, তাদের কিছু লোক এই অপারেশনের শেষ পর্যন্ত ওখানে ছিল। অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন। 26 তারিখ থেকে আমরা লাশ দেখা শুরু করলাম। প্রথমে পিলখানার আশেপাশের কামরাঙ্গি চর থেকে শুরু করে আশেপাশের এলাকাগুলোর ম্যানহোল দিয়ে কিছু অফিসারের লাশ বের হয়ে আসলো। তখনও আদেশ আসে নাই যে সেনাবাহিনীকে বলার বা র্যাবকে বলার যে ভেতরে যাও তোমাদের অফিসারদেরকে সেভ করো। তখনও এই নাটক চলতেছে। এবং এই কথা আমি বারংবার বলে যাব যে সেনাবাহিনীর অফিসাররা যাদের হাতে আর্মস ছিল, যারা পিলখানাকে কর্ডন করে রাখছিল, তাদের কারো মনে হলো না, কোনো একটা ইউনিটের মনে হলো না যে আমরা ঢুকে পড়ি, যা হবে হবে। কেন তারা পারলো না? সেই প্রশ্ন না আমার কাছে মনে হয় যে এটাই ছিল সবচেয়ে বড় ব্যর্থতা। সেনাবাহিনী যদি কোনো একটা ইউনিট নিয়ে ঢুকে যেত তাহলে হয়তো বা কিছু অফিসারকে বাঁচাতে পারতাম, কয়েকটা ফ্যামিলিকে এই নির্যাতিত হওয়া থেকে রক্ষা করতে পারতাম। কিন্তু তারা করে নাই, তারা পারে নাই, কারণ তাদের ওই গড ড্যাম আদেশ আসে নাই। কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য। 26 তারিখ থেকে বাংলাদেশ তার নিজের সেনাবাহিনীর সন্তানদেরকে, নিজের অফিসারদেরকে দেখতে পাওয়া, তাদের মরদেহকে নর্দমায়ার নালায় দেখতে পাওয়া শুরু করে। 26 তারিখ বিকালবেলা আনুমানিক 6টার দিকে ফাইনালি পারমিশন দেওয়া হয় যে পিলখানায় ঢোকা যাবে। ততক্ষণে পিলখানার সকল জওয়ান পিলখানা থেকে তাদের ড্রেস ফেলে সিভিল ড্রেসে বের হয়ে চলে গেছে। প্রায় 7000-এর মতো জওয়ান, ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, আর্মি, বিভিন্ন ইউনিট তারা ভেতরে ঢুকে তারা লাশ খোঁজা শুরু করে। একটা গণকবর যেটা পিলখানার যে হসপিটাল, যেটার মর্গের পাশে, সেই একটা গণকবর থেকে 37 জন অফিসারের লাশ তোলা হয় এবং আরেকটা গণকবর থেকে 10 জনের মতো লাশ তোলা হয়। টোটাল 47 জনের মরদেহ পিলখানার গণকবর থেকে তোলা হয়, বাকিদেরটা ম্যানহোল থেকে। 2 জন অফিসারের লাশ পাওয়া যায়নি। একজন হচ্ছেন মেজর গাজ্জালি, আর আরেকজন আমার বন্ধু ক্যাপ্টেন তানভীর হায়দার নূর। বলা হয় তদন্ত রিপোর্টে আছে যে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরকে তাপস নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় এবং তানভীর হায়দারের পরিবার আজও তার লাশটা খুঁজে বেড়াচ্ছে। তাদেরকে জোর করে এই মেজর গাজ্জালি এবং তানভীর হায়দার নূরের পরিবারকে জোর করে 2টা আনআইডেন্টিফাই লাশকে ওনাদের নিজেদের আপনজনের লাশ হিসেবে অ্যাকসেপ্ট করানো হয় এবং ওইভাবে তাদেরকে কবর দেওয়া হয়। এই লাশগুলোকে ময়না তদন্তের জন্য তৎকালীন যে পিএসও এএফডি ছিলেন জেনারেল মুভিন, তিনি তৎকালীন কমান্ডার 6 এডি ব্রিগেডের, তার নাম ব্রিগেডিয়ার আনোয়ার, তাকে দায়িত্ব দেন। এই ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার
এই মরদেহগুলোকে ঢাকা মেডিকেল কলেজ এবং ওখানে যে মিটফোর্ড আছে সেখানকার মর্গে নিয়ে যায় ময়নাতদন্ত করার জন্য। কিন্তু বারবার তার উপরে চাপ আসছিল নানাভাবে যে এগুলাকে যাতে সিএমএইচে হস্তান্তর করা হয়, সিএমএইচ এগুলোর ময়নাতদন্ত করবে। কিন্তু এই হত্যাকাণ্ড যেহেতু বিডিআরের সৈনিক জড়িত, সেনাবাহিনীর অফিসার জড়িত, তাদের পরিবার জড়িত, তাই আইনের দৃষ্টিতে বিচারের অধিকতর গ্রহণযোগ্যতার জন্য ময়নাতদন্ত অবশ্যই দুই বাহিনী ব্যতীত অন্য কোনো তৃতীয় সরকারি হাসপাতালে সম্পন্ন করতে হবে, এটা ব্রিগেডিয়ার আনোয়ারের মাথায় ছিল। এক পর্যায়ে তৎকালীন ডিএমওর অবস্থান ছিল যে সেনা সদরের সিদ্ধান্ত হলো লাশ সিএমএইচে হস্তান্তর। সেনা সদরের অবস্থান আরও দৃঢ়ভাবে, আমি রিপোর্ট থেকে এই জায়গাটা পড়ছি, দৃঢ়ভাবে তুলে ধরার জন্য ডিএমও কমান্ডার 6 এডি ব্রিগেডকে জানান যে এই নির্দেশের ব্যত্যয় হলে তা হবে সেনা সদরের আদেশের লঙ্ঘন বলে পরিগণিত হবে। কমান্ডার 6 এডি ব্রিগেডের অবস্থান দৃঢ়তা দেখে ডিএমও মানে হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স, এমআইয়ের যে চিফ থাকেন তাকে ডিএমও বলা হয়। ডিএমও তাকে বলেন, ব্রিগেডিয়ার আনোয়ার, ইউ আর ভায়োলেটিং দ্য ইনস্ট্রাকশন অফ দ্য আর্মি হেডকোয়ার্টার্স। সেনা সদরের এই নির্দেশনার পর কমান্ডার 6 এডি ব্রিগেডিয়ার আনোয়ার বলেন, টু সাইড উইথ দ্য কনস্টিটিউশনাল রাইটস অফ মাই ফলেন ব্রাদার, লেট মি ভায়োলেট দ্য ইনস্ট্রাকশন অফ দ্য আর্মি হেডকোয়ার্টার। পরবর্তীতে সেনা সদর বুঝতে পারে বা আর্মির যেই অংশটা চাচ্ছিল যে কোনো মতে ময়নাতদন্ত ঠিক মতো না হোক, তারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করে নাই। এবং আমি জানি না ব্রিগেডিয়ার আনোয়ার এখন কোথায় আছে। স্যার, আমার তরফ থেকে একটা স্যালুট নেবেন যে আপনি সেই মুহূর্তে আপনি পারছিলেন এই ময়নাতদন্তগুলা সিএমএইচে না করে সিভিলিয়ান হসপিটালে করার। ক্ষমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। 27 তারিখ আমি বলেছিলাম যে কয়েকজন সিভিলিয়ান মিডিয়া কর্মী পিলখানায় ঢুকতে পেরেছিল তার মধ্যে আমি একজন ছিলাম, সৌভাগ্য অথবা দুর্ভাগ্যজনকভাবে। আমি আমার কোর্সমেট তানভীরের সবার লাশ পাওয়া যাচ্ছে, তানভীরের লাশ পাওয়া যাচ্ছে না, তানভীরের লাশ খুঁজতে গিয়েছিলাম। তানভীরের ওয়াইফ আমাকে বলেছিল যে তানভীরের বুড়া আঙুলের নখটা উঠে গেছে, ওই নখটা কালো আছে, আমি যাতে লাশ পেলে দেখি যে ওইভাবে যাতে আইডেন্টিফাই, কতক্ষণে তো লাশগুলো পচে গেছে। তো পিলখানাতে ঢুকে আমার মনে আছে আমাকে একজন আর্মি অফিসার বলতেছিল যে আপনারা কিছু করেন। আমি তাকে বলেছিলাম যে ভাই, আমাদের হাতে তো ক্যামেরা অস্ত্র তোমাদের হাতে ছিল, তোমরা করো নাই, এখন আমাদেরকে বলতেছো, আমরা তো আমাদের কাজ করবই। বিধাতা তোমার ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা। এই হত্যাযজ্ঞ যখন সংগঠিত হচ্ছিল তখন মিডিয়ার একটা অংশ কিন্তু তৎকালীন তারেক সিদ্দিক এবং আওয়ামী লীগ সরকারের সাথে হাত মিলিয়েছে এবং নাম হিসেবে উঠে এসছে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিকের নাম, তার মধ্যে মুন্নিশা, জয় মামুন এবং সামথিং বাবু, তার নামটা উঠে এসেছে। বলা হয়েছে তারা যেই রিপোর্টগুলো করেছিল সেই রিপোর্টগুলো দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছিল যে আসলে এটা একটা বিশৃঙ্খলার কারণেই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। শুধু তাই নয়, প্রথম আলো এবং ডেইলি স্টার পরবর্তীতে যেই রিপোর্টগুলো করেছিল তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে অনেক প্রেস করেছে যে তারা যেভাবে রাজনৈতিকভাবে এই ঘটনাকে মানে এই বিদ্রোহকে দমন করেছে, এটা সেই মুহূর্তে খুবই জরুরি ছিল। সো অ্যাট দ্যাট টাইম প্রথম আলো এবং ডেইলি স্টার অ্যান্ড এটিএন বাংলা এবং বাংলাদেশের আরও অনেকগুলো মিডিয়া তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। দুঃখ সইতে দাও গো শক্তি, তোমারই সকাশে প্রার্থনা। ঢাকা মেডিকেল মর্গে আমি যখন যাই পিলখানা থেকে আমার বন্ধুর লাশটা খোঁজার জন্য, আমার জীবনের এই 47 বছর জীবনের সবচেয়ে বিভীষিকাময় দিন ছিল সেটি। মর্গে অফিসারগুলাকে যেভাবে ফেলে রাখা হয়েছিল, কারো চোখ উঠানো বেয়নেট দিয়ে, হাত বাঁধা পা বাঁধা, শুধু যে গুলি করেছে তা না, পচে গেছে লাশগুলা। তানভীরের লাশ আমি ওখানে পাই নাই। আমার মনে আছে আমি 3 বার বেরোয় আসছি, 3 বার বমি করছি, আবার ভিতরে ঢুকছি। মানুষের লাশ পচা গন্ধ যে আসলে কী গন্ধ, এটা যদি কখনো আপনি এক্সপিরিয়েন্স না করেন আপনি বুঝতে পারবেন না। থার্ড টাইম যখন বেরোয় আসছি তখন আরেকটা গাড়ি আসছে যেখান থেকে আরও কয়েকটা লাশ নামাবে। ওই একটা লাশ ছিল আমার ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট, আমার শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান স্যারের। আমি আসলে যেই জিনিসটা বারবার বলার চেষ্টা করতেছি বা যেই কারণে ভিডিওগুলো বানাচ্ছি, এই তদন্ত রিপোর্টটা আপনাদের সবার পড়া উচিত। আপনাদের বোঝা উচিত আসলে বাংলাদেশে কি হয়েছিল।
ওই 2টা দিন এবং এটাকে কিভাবে কাভার আপ করা হয়েছিল, যেই কাভার আপটা বা তদন্ত রিপোর্টে কি বের হয়েছে, এটাকে কিভাবে কাভার আপ করা হয়েছে এবং এর পরবর্তীতে কি হয়েছে, রেকমেন্ডেশনগুলো কি আসে, এটা নিয়ে আমি অন্য এপিসোড করবো। এই এপিসোডে এটা অনেক লং হয়ে যাবে। দয়া করে আপনারা এই ভিডিও যারাই দেখবেন, দয়া করে রিপোর্টটি পড়বেন। কারণ আমরা যদি এটা না পড়ি তাহলে আওয়ামী লীগের মতো এরকম একটা দাজ্জাল দল, যারা নিজের দেশের সেনাবাহিনী, নিজের দেশের মানুষের উপরে এই ধরনের অত্যাচার, পাশবিক অত্যাচার করতে পারে, এই ধরনের অত্যাচার করতে পারে, আমরা তাদেরকে ক্ষমা করে দিব। আর বর্তমান প্রধানমন্ত্রী সব বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা যদি এটার বিচার না করেন, মনে রাখবেন আমরা জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এই দায় আপনাদের উপরে, আপনাদেরকে লিড নিতে হবে। আপনারা যদি যেই বিচারটা 17 বছরে হয় নাই নানা প্রহসনের কারণে, আপনারা যদি এখন এত কিছু আপনাদের সামনে থাকা সত্ত্বেও বিচারটা না করেন, মনে রাখেন আওয়ামী লীগ তো পালাইতে পারছে, আপনারা পালাইতেও পারবেন না। সেদিন অথবা আমি থাকবো না বা আমরা থাকবো না, আরেকটা জেনারেশন, কিন্তু আপনাদেরকে পালাইতে দিবে না। বাংলাদেশের মানুষ কিন্তু নেক্সট টাইম আপনাদেরকে পালাইতে দিবে না। সো আর যাই করেন আর না করেন, উন্নয়ন করেন আর না করেন, পিলখানার বিচারটা করেন। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার, কতটুকু অশ্রু